আসসালামু আলাইকুম ইব্রান, চলে আসছি এক সমুদ্র প্রেম গল্পের পর্ব 3 নিয়ে। তো চলুন বেশি কথা না বলে গল্প শুরু করা যাক। সারাটা কলেজ রবিনকে তন্ন তন্ন করে খুঁজছিল পিউ। ক্লাসে আসেনি, ফোনও তুলছে না। সেই যে কাল পালাতে বলল, আর কথা হয়নি তারপর। পিউ দুশ্চিন্তায় অস্থির। ধূসর ভাই ওকে পেলো কি না, আর পেলেও কি বলেছে, ওই এসব জানার জন্য ছটফট করছে ভেতরটা। রবিনের সাথে দেখা না হলে পিউ যে মিথ্যা বলেছিল কিভাবে বুঝলো মানুষটা। কলেজের টিফিন পিরিয়ড মাত্র শুরু হলো, অমনি করিডোরে এলো পিউ। রবিনের ঘনিষ্ঠ বন্ধু তামিম, ও নিশ্চয়ই খোঁজ জানবে। পিউ একদম সামনে গিয়ে দাঁড়ালো, ওর ব্যস্ত পায়ে বলল, তোর ফোনটা দে তো। হঠাৎ কাণ্ডে ছেলেটা ভ্যাবাচ্যাকা খেলো, চাইলে সন্দেহান চোখে। কেন? রবিনকে ফোন করবো দে। তামিম মিটমিট হেসে বলল, হঠাৎ ওর খোঁজ করছিস, ব্যাপার কি? পিউ তপ্ত চোখে চাইলো। তামিম নিয়ে গেল ছেলেটা। দিচ্ছি। ফোনটা হাতে পেয়ে পিউ সরে এলো। দুবার রিং বেজে রিসিভ করলো রবিন। হ্যালো বলার আগেই মেয়েটা প্রশ্ন ছুড়ল উদ্যোক্তে, কোথায় তুই? তামিমের জায়গায় মেয়ের গলা। রবিন থমকালো। ফোনের স্ক্রিনে দেখে নিল একবার। কে? আমি কে জেনে লাভ নেই, আগে বল তুই কোথায়। লুকাতে বলেছি বলে কি সত্যি ইঁদুরের গর্তে গিয়ে ঢুকেছিস? ও পিউ, লুকাবো না তো কি করব? তোর ধূসর ভাইকে বিশ্বাস আছে? গতবার আমাদের এলাকায় এক ছেলেকে মেরে আধমরা করে দিয়েছিল। ওই ছেলের হাতে পড়ার ইচ্ছা আমার নেই। আমি যদি বুঝতাম তুই ওনাকে গিয়ে নালিশ করে দিবি, বিশ্বাস কর কোনোদিনও তোকে চিঠি দেওয়ার মতো ভুল করতাম না। এখন তার খেসারত হিসেবে আমাকে জান হাতে নিয়ে বসে থাকতে হচ্ছে। পিউ ঠোঁট চেপে হাসলো। গত 15 দিন ধরে যে ছেলে তুই থেকে নেমে তুমি করছিল, আজ এক ধাক্কায় কি বদল তার? জিজ্ঞাসা করলো গম্ভীর স্বরে। কোথায় এখন? বগুড়া এসেছি নানা বাড়ি। ও শব্দ করে হেসে ফেলল। এই সাহস নিয়ে তুই এসেছিলি আমার সাথে প্রেম করতে? ভিতর ডিম, থাক ওখানে থাক, রাখছি। লাইন কেটে পিউ ফিরে এলো। তামিম সরু চোখে চেয়ে ফোনটা বাইরে দিতেই বলল, তোদের মধ্যে কি চলছে বলতো? তোর পিওর কণ্ঠে অনীহা। তোর এই বন্ধু কি কিছু চলাচলের যোগ্য? আমাকে সন্দেহ করলে ড্যাশিং করার সাথে করবি। আই লাইক ধূসর ভাই, বুঝেছিস? ঝুটি করা চুলগুলো দুলিয়ে চলে গেল মেয়েটা, কিন্তু আহাম্মক বনে রইল তামিম। কি আশ্চর্য, এখানে ধূসর ভাইয়ের কথা এলো কেন? টিফিনের পর আরও 2টা ক্লাস হয়। প্রথম ক্লাস নেন কবিতা আনাম। হোয়াইট বোর্ডের গ্রামার টুকছেন তিনি, সহজে বিশ্লেষণ বুঝিয়ে দিচ্ছেন সবাইকে। তবে পিউয়ের মনোযোগ ওইদিকে নেই। তার মস্তিষ্কে রুদ্ধ ধূসরের প্রতি নিউরনে ছুটছে তার নাম। মানুষটার হাসি, কথা বলা, তাকানোর ধরন, রাগে ফুলে ওঠা সেই সরু নাক আর কুঁচকে ফেলা ঘন ভ্রু, সবেতে পিউয়ের নিদ্রা নেই, স্বস্তির শেষ। ধ্যান জ্ঞান হারালো এই টালমাটাল তাণ্ডবে। বোর্ডের লেখা একটা লাইনও মেয়েটার খাতায় তোলেনি, উল্টে আনমনে শেফত পাতায় ভরিয়ে ফেলল ধূসর ভাইয়ের নাম লিখে। বছর 3 আগের সেই দিন পিউয়ের আজও পরিষ্কার মনে আছে। ধূসরের সঙ্গে যখন তার প্রথম দেখা হয়, একবার দেখাই যার প্রেমে পড়ে ওর। বয়ঃসন্ধিকালীন কোমল সময়ে সে এক অন্যরকম আলাদা অনুভূতি। সেদিন ধূসরে দাঁড়িয়ে অনেকক্ষণ ধূসরকে দেখছিল। পিউ কি চমৎকার পরিপাটি একটা মানুষ, আর পিউ যে একটু ভালো করে চুল বাঁধেনি। এমন মানুষের সামনে এভাবে যাওয়া যায়? মেয়েটা এক ছুটে ফিরল ঘরে, তাড়াহুড়ো করে জামা পাল্টালো, কয়েক চুল খুলে পড়ল পিঠে, কপালে টিপ, হাত ভর্তি চুড়ি আর ঠোঁটে ঠাসা লিপস্টিক মেখে ফের ছুটল বসার ঘরে। ধূসর তো অনেক লম্বা, পিউকে নিচে ওর পাশে ব্যাকটেরিয়ার মতো লাগবে। মেয়েটা পুষ্পার ঘরে গিয়ে একজোড়া হিল পরে এলো। এসব উঁচু জুতা ওর কাছে নেই, ক্যারি করা বেশ ঝামেলা কিনা। পিউ পরে নেয় ওসব। ঘর জুড়ে তখন আত্মীয়দের মেলা, সবাই এসেছে ধূসরকে দেখতে। শ্যামলা মানুষটাকে ঘিরে বসেছে তারা। দেশের বাইরে কেমন কাটালো, শুকিয়ে গেল কেন, খাওয়া দাওয়া করে না, আর কত রকম প্রশ্ন তাদের। এরই মাঝে ডাকলো জবা। কি রে পিউ, তুই কোথায় ছিলি? আয় এদিকে, ভাইয়ের সাথে কথা হয়েছে তোর? ধূসর তখনই ঘাড় বাঁকালো। ক্ষুধার চাহনি চোরা সরাসরি ঠিক পড়ল পিউর দিকে। সহসা তুষারের ন্যায় শক্ত হলো কিশোরী, শরীরে নড়া বন্ধ, শুকনো ভেজা গলা। চোখ তো নয়, যেন ধারালো এক তীর ছুঁড়ল ধূসর, যা সদর্পে এসে পিউয়ের বুকে ভেদ করে গেল। এফোর ওফোর করলো হৃৎপিণ্ডের অলিগলি। মিনা বললেন, দাঁড়িয়ে আছিস কেন? সেজমা ডাকলো না আয়? পিউ নড়ল না, চাইছে পারছে না, পা দুটো আটকে বসে আছে মেঝেতে। হবে না। ধূসর ভাই যে এখনো তাকিয়ে আছেন। অমন শান্ত গম্ভীর দৃষ্টি পেরিয়ে নড়ার সাধ্য আছে কারো? কি এত দেখছেন উনি?
ও টেনে হিসেবে পা বাড়ালো। উদাসীনতায় আবার হিল পরার অভ্যাস নেই, তারপরও পুষ্পার জুতা জোড়া ঢিল হয়েছে পায়ে। এক পা এগোতে গোড়ালি নড়বড়ে হয়ে জুতা কাত হলো আর ব্যাস ধপাস করে পড়ে গেল পিউ। ঘর ভর্তি মানুষ ভেবাচাকা খায়, চেয়ে থাকে হা করে। সেকেন্ডে কয়েক আবার সশব্দে হেসে উঠল সবাই। পিউ লজ্জায় শেষ। ধূসরের সামনে ইজ্জতের এই দফা রফা আর বসে থাকতে পারল না সে। চোখ মুখ খিচে জুতো হাতে ছুটে পালালো সে। অতীত ভেবে মুচকি হাসলো মেয়েটা। ভাগ্যের কি বিরোধিতা! যার কাছে নিজেকে সুন্দর দেখানোর প্রয়াসে পিউ এত কিছু করেছিল, তা আশ্রয় খেলো তার সামনেই। ইস, কি ব্যাপার, হাসছো কেন তুমি? হঠাৎ প্রশ্নে পিউ নড়ে উঠল, চাইলো মুখ তুলে। কবিতা আনম ভুরু কুচকে চেয়ে আছেন। শুধু কি তাই, গোটা ক্লাস পিউকে দেখছে। মেয়েটা থতমত খেলো, হুঁশ ফিরল সে কোথায়। ছাত্রের অন্যমনস্কতায় চটে গেলেন কবিতা। দু পা ফেলে বেঞ্চের কাছে এসে দাঁড়ালো। আদেশ ছুড়লেন, হাস্যহীন, স্ট্যান্ড আপ। পিউয়ের আদল সংকীর্ণ, কাচুমুচু করতে করতে দাঁড়ালো উঠে। আমি ক্লাস করাচ্ছি আর তুমি হাসছো? হাসার কিছু ঘটেছে এখানে? পিউ দুপাশে মাথা নাড়ালো। তাহলে হাসছিল কেন? সরি ম্যাম। তার সরিটা ভদ্রমহিলা শুনলেন না। পিউ পূর্বেই চোখ পড়ল পিউয়ের খাতার দিকে। হিচিবিচি করে ধূসর ভাই লেখা দেখেই রুষ্ট চোখে চাহনি তিনি। পিউয়ের গলা শুকিয়ে গেল, ঢোক গিলল কবার। কবিতা রেগে গিয়ে বললেন, আউট, এক্ষুনি ক্লাসের বাইরে গিয়ে কান ধরে দাঁড়াও, যাও। পিউ ঠোঁট উল্টালো, কথা না বাড়িয়ে চুপচাপ বলে চলে এলো বাইরে। কবিতা আনম হুকুম করলেন ভেতর থেকে, কান ধরো। পিউ তাই করলো। দোকান ধরে দাঁড়ালো নিশ্চুপ। বাউন্ডারির মতো কলেজে সমস্ত ক্লাস থেকে এই করিডোরের জায়গাটা দেখা যায়। এই মুহূর্তে পিউকে সবাই দেখছে, নিশ্চয়ই দেখুক, তাতে কি। ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আর ওই একটু কান ধরতে পারবে না? পিওর শাস্তির আধা ঘন্টা কেটেছে, রীতিমতো পায়ে ব্যথা করছে এখন। এতক্ষণ দাঁড়িয়ে থাকা যায়? উফ, কোমরটাও ধরে এলো। ও অসহায় চোখে কবিতার দিকে চেয়ে রইল। যদি একটু মায়া করেন তিনি, কিন্তু ভদ্রমহিলা এদিকে দেখলেনও না। পিওর বিফল শ্বাস ফেলল। এক জীবনে এই ধূসর ভাইয়ের জন্য আর কত কি করতে হবে। জীবনে কান ধরেনি, আজ তাও ধরতে হয়েছে। ঠিক সেই সময় বাইকের হর্নের শব্দ শোনা গেল। গেটের ওপাশ থেকে হুড়মুড়িয়ে আসছে। পিউ কৌতূহলে ফিরে যায়। বিশালকে দেখেই এক চোখ চমকায়। এ কি, উনি এখানে কি করছে? আর এটা কার বাইক? পিউ ভেবে সময় নষ্ট করলো না। ও যে এই মুহূর্তে কোন কান ধরে দাঁড়িয়ে আছে মনে পড়তেই এথস্ত ঘুরে এলো এই পাশে। এই প্রথম ধূসরের হাজির হওয়া পিউয়ের ভালো লাগেনি একটুও না। এই কান ধরা অবস্থায় ওকে দেখলে তো ইজ্জত যা ছিল তাও শেষ। ধূসর সাথে আরও একজন আছে, বাইক সেই চালাচ্ছিল। অধ্যক্ষের রুমের সামনে থামলো দুজন। কোনো দিকে না চেয়ে সোজা ঢুকে গেল ভেতরে। আমিন, স্বস্তির শ্বাস ফেলল পিউ। যাক, ও দেখেনি। ধূসর ভাই বের হতে হতে যদি ম্যাম ডেকে নেন তাহলে আর কোনো চিন্তা নেই। বিধি বাম এমন কিছু হলো না। 10 মিনিটের মাথায় বাইরে এলো ধূসর, সাথে অধ্যক্ষ আছে। পিউ শক্ত হয়ে দাঁড়ালো, চিবুক ঢুকিয়ে রাখলো গলায়। মন প্রাণ উজাড় করে চাইলো ধূসর যেন এদিকে না আসে। হয়নি, ফেলেনি ও সব। উল্টে এক জোড়া পা এসে থামলো কাছে। পিউয়ের মুখটা চুপসে গেল। দেখালো ঠিক হাওয়া ছেড়ে দেওয়া বেলুনের ন্যায়। চোরা চোখে একটু মুখ তুলল সে। অধ্যক্ষ অবাক হয়ে বললেন, পিউ, কি ব্যাপার, এভাবে কান ধরে আছো কেন? মেয়েটার নজর তখন ধূসরের উপর। মানুষটার শ্যামলা কপালে ভাঁজ পড়েছে, রেখার ভাঁজে চকচক করছে ঘামের ফোঁটা। অধ্যক্ষকে দেখে বেরিয়ে এলেন কবিতা। জিজ্ঞাসা করলেন নরম সুরে, কিছু হয়েছে স্যার? মেয়েটা এভাবে দাঁড়িয়ে আছে কেন ম্যাম? কোনো সমস্যা? পিউ দিন দিন পড়াশোনায় অমনোযোগী হয়ে পড়ছে স্যার। স্যার, আমি বোর্ডে যা লিখেছি কিছুই নোট করেনি, উল্টে হাবিজাবি লিখে খাতা ভরিয়ে ফেলেছে। কবিতার কথায় বিরক্ত, কিন্তু পিউয়ের বুক ধক করে উঠল। সর্বনাশ, এখন যদি ম্যাম বলে দেয় ও ধূসরের নাম লিখেছিল খাতায়, কি হবে? পিউ ঢোক গিল, চেয়ে রইল অবলার মতো। নীরব গলায় চেঁচালো, না ম্যাম, প্লিজ বলবেন না। দরকার পড়লে সারা জীবন আপনার বাসায় গিয়ে থালা বাসন মেজে দিয়ে আসবো, তাও বলবেন না প্লিজ। ওর ধ্যান ছুটল অধ্যক্ষের আওয়াজে, কণ্ঠে আক্ষেপ তার। তোমার থেকে কিন্তু এসব আশা করা যায় না পিউ। তোমার মতো ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যদি এরকম করে, ব্যাপারটা কিন্তু সত্যিই হতাশার। মেয়েটা মিনমিন করে সরি বলল, আর হবে না। ভদ্রলোক থামলো না। পরপরই পিউয়ের সেই অপছন্দের বাক্যখানা আওড়ালো, তুমি হলে ধূসরের বোন। ধূসরের রেজাল্ট কিন্তু সব সময় ব্রিলিয়ান্ট ছিল। তোমারও উচিত ওকে অনুসরণ করা।
শান্ত পিওর মেজাজ চটে গেল, মাথা নুইয়ে ভুরু কুচকায়, কটমটিয়ে ভাবে আমি ধূসর ভাইয়ের বোন নই, বুঝেছেন আপনি? ভদ্রলোক আরও জ্ঞান দিলেন, কত শত উপদেশ। শিকদার বাড়ির ছেলে মেয়েদের একটা কমন কলেজ, বাড়ির কাছে, আবার মনের দিকে ভালো। ধূসর থেকে সাদিফ সবাই এইখান থেকে পাশ করে বেরিয়েছে। এক চোটে বক্তব্য শেষ করে দিলেন ভদ্রলোক। পিউ মাথা নত করে দাঁড়িয়ে এইবার মুখ খুলল ধূসর, বরাবরের মতো গম্ভীর স্বরে বলল, আমার মনে হয় আপনাদের আরও একটু স্ট্রিক্ট হওয়া প্রয়োজন। ক্লাসে মনোযোগ না দিলে শুধু কান ধরানো নয়, দরকার পড়লে হাফ চেয়ার বানিয়ে রাখবেন। পিউ হাঁ করে চাইল। শত্রুতা তার ঘরেই, কি নির্মম লোক রে বাবা। কোথায় ওকে দেখে দেখে দুঃখে দুভাগ হবে তা না। ধূসর বলল, আমি এখন আসছি স্যার, আপনি কিন্তু আসবেন। ভদ্রলোক গদগদ গলায় বলল, আরে নিশ্চয়ই নিশ্চয়ই, তুমি নিজে এলে নিমন্ত্রণ জানাতে আমি আসবো না? থ্যাংক ইউ। ধূসর চলে গেল, যেতে যেতে একবারও পিছু ঘুরল না। সপ্তদশীর চাতক চাহনি ফের আহত হলো। কষ্টে ভাসতে গিয়ে ও সোজা হলো। সামনে কবিতা দাঁড়িয়ে বলল, ভদ্রমহিলা গদগদ কণ্ঠে বললেন, যাও, আর যেন এরকম না দেখি। ঝটপট ঘাড় নাড়ল পিউ, বোঝালো এমন আর হবে না। ক্লাসে ঢুকে হাসাহাসি মুখে। এই যে এতক্ষণ ধরে পুরো কলেজের মাঝে দাঁড়িয়েছিল, সেসবের চিহ্ন মাত্র নেই। তার উজ্জ্বল হাস্যোজ্জ্বল মুখটা দেখে কপাল গোটায় তানহা অবাক হয়ে ফিসফিস করে, তুই হাসছিস কেন? এভাবে কান ধরে দাঁড়িয়েছিলি, লজ্জা করছে না? পিউ পাল্টা অবাক হলো, নিজের কানিতে ধরেছি, লজ্জা করবে কেন? কলেজ কোচিং সব সেরে পিওর বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। তারপরে শীতকাল, বেলা ছোট। সাদিফ আসে ওর পরপরই। আজকে ও এই সময় এলো। কাঁধে থেকে লম্বা একটা ব্যাগ নামিয়ে রেখে ধপ করে বসলো সোফায়। পিউ সেটার অন্য মাথায় বসে। মেয়েটা এদিকে মন নেই, মনোযোগী দুটো চোখ টেলিভিশনে আটকে। তখনই মাথায় টোকা দিল সাদিফ, হুকুম করে বলল খসখসে গলায়, সারাক্ষণ টিভি, এক গ্লাস পানি নিয়ে আয় যা। পিউ বিরক্ত চোখে চাইল, না করবে ভাবলে ও সাদিফের ক্লান্ত মুখটা নিভে গেল। তা যাচ্ছি বলেই ছুটল খাবার ঘরে। পিউ ফিরে এলো মিনিট কয়েক। গ্লাস বাড়িয়ে দিতেই আলোর মতো হাসল সাদিফ। প্রচণ্ড ফর্সা ছেলের হাসিটা চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো, কিন্তু পিওর তো ধ্যান এসবে নয়। ও সে উৎফুল্ল চিত্তে টিভির স্ক্রিনে দেখছে, কেজিএফ চলছে। হিরোর এত ড্যাশিং, একেবারে ধূসর ভাইয়ের মতো সারাক্ষণ কপাল কুঁচকে থাকে, হাসেও না। সাদিফ আর চোখে পিউকে দেখলো এক পলক, হাসলো সে। জিজ্ঞাসা করলো, টিভি দেখতে অনেক ভালো লাগে তাই না? পিওর চিত্ত প্রফুল্ল, খুব। আপনার কি আর কিছু লাগবে? মাথা নাড়ল সাদিফ। পিও জায়গায় এসে বসলো আবার। সাদিফের পানি আনার কাজ নতুন নয়। অফিস থেকে ফিরে সব সময় বলবে, পানি দে। তাতে আশেপাশে লোক থাকুক বা না থাকুক, এমনকি পিউ ঘরে থাকলেও তাকে ডেকে নামাবে। মেয়েটার মাঝে মধ্যে বিরক্ত হয়, বিড়বিড় করে বকাঝকা করে, কিন্তু মুখের উপর না বললে না। শত হোক, বড় ভাই তো। তবে এই ভদ্রতার মাঝেও পিউর অন্যরকম আক্ষেপ মিশে আছে। সাদিফের মতো ধূসর কেন ওকে দিয়ে কাজ করায় না? কেন বলে না, পিউ আমাকে পানি এনে দে? তাহলে তো জান প্রাণ খুলে হলে ও পানির গ্লাস মাথায় নিয়ে বসে থাকতো পিউ। সাদিফ পেশায় একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, একটি ভালো কোম্পানিতে সদ্য চাকরি পেয়েছে, এবারে সোজা ম্যানেজার পোস্টে। এই গুণেই ছেলেটা পরিবারের নয়নমণি এখন। অবশ্য ছোট থেকে সাদিফ ভীষণ বাধ্য ছেলে। বড়দের সাথে ঠোঁট মিলিয়ে তর্ক করার রেকর্ড ওর থলিতে নেই। প্রথম বাপ চাচাদের ব্যবসার জন্য চাপ দিলে ও পরে স্থায়ী চেষ্টার এই উন্নতি আর মতিরোধ করেনি। আর যাই করুক, ধূসরের মতো তো আর বকে যায়নি। সাদিফের চেয়ে ধূসর বয়সে বড়, সম্পর্কে ভালোবাসারও কোনো কমতি নেই। বাড়িময় মানুষের দুই ভাইকে নিয়ে দুরকম নাচানাচি তাদের মধ্যে কোনো প্রভাব ফেলে না। মানুষ হিসেবে দুজনই ভিন্ন মেরুর। সাদিফ শান্ত, ধীরস্থির, হাসিমুখী। ধূসর ঠিক তার বিপরীত, বাউন্ডার, সাহসী, বেপরোয়া, প্রচণ্ড অশান্ত ছেলে। সেজন্যই কর্তাদের যত চিন্তা, বিশেষ করে আমজাদ শিকদারের, ধূসর পরিবারের বড় ছেলে। জ্ঞাতিগোষ্ঠীর মধ্যে সবচেয়ে ব্রিলিয়ান্ট সে, যার মাথায় প্রত্যক্ষ কোষে ব্যবসা সামলানোর বুদ্ধি আছে। এমন এক রত্নের বিপক্ষে যাওয়ার ভদ্রতার কিছুতেই মেনে নিতে পারলেন না। হাজার বারণ করলে ও ধূসরের মাথা দোলায়, সায় দেয় ক্ষণিকের, কিন্তু আদৌ রাজনীতি ছাড়ার নাম নেয় না। তাকে যে আর ফেরানো সম্ভব নয়, এতদিনে বুঝে গেছেন আমজাদ। সাদিফকে নিয়ে বাপচাদাদের যেমন গদগদ ভাব, ধূসরকে নিয়ে একই অবস্থা বাড়ির গৃহিণীদের। মিনা বেগম তো অন্ধ তার প্রতি। বাইরের লোক, বাড়ির লোক মাঝে মধ্যে ভুলে যায় ছেলেটা আসলে কার। রুবাইদা মিনার।
ধূসর নিজে ও মিনার নেওয়াটা খাবার চাওয়া থেকে শুরু করে যে কোনো কিছু মাকে কম, বড় মাকে হাঁক দেয় বেশি। বাড়ির প্রতিটা মানুষকে সে ভালোবাসে, বাসে না শুধু পিউকে। পক্ষান্তরে মেয়েটা তার এক ফোঁটা ভালোবাসা পাওয়ার জন্য প্রচণ্ড মরিয়া। সাদিফ পানি খেয়ে গ্লাসটা পিউর হাতে দিল। মেয়েটা কয়েক দফা বিরক্ত হলো তাতে। টেবিলেই তো রাখা যায়, ওর হাতে দেওয়ার কি দরকার? এই বিত স্পৃহা পিউ এবার আর ঠেসে রাখতে পারলো না, বলল ফটাফট, আপনার খুব তাড়াতাড়ি বিয়ে করার দরকার সাদিফ ভাই। ছেলেটা ভুরু কুচকালো। কেন? এই যে আপনাকে পানি দিতে দিতে আমি সিনেমার কত কিছু মিস করেছি, একটা ভাবি থাকলে এটা আর হবে না। সাদিফ ঠোঁট দুটো বেঁকে গেল, লম্বা দীর্ঘ রেখার মতো হাসলো সে। কিছু বলল না। কালো ব্যাগটা হাতে তুলে উঠে দাঁড়ালো, ফিরে এক পা বাড়িয়ে ফেরত এলো আবার। পিউ একই রকম বসে আছে। ও কণ্ঠে খাদে নামিয়ে বলল, এই রহস্য একদিন বুঝবি পিউ, একটু বড় হ তারপর বলবো। চলে গেল সে। পিউ কৌতূহল নিয়ে চেয়ে থাকে। 18তে পা দেবে সামনে, আর কত বড় হবে ও। ধূসরকে সকালের নাস্তার টেবিল ছাড়া পাওয়া যায় না, সবার সাথে খুব কম খেতে বসে। দুপুরে বাড়ির লোক ছড়িয়ে ছিটিয়ে থাকে, রাতে ফেরে খাওয়া দাওয়ার পর। অবশ্য এই সবাই একই রুটিনে বিগত কয়েকদিনের। তাদের দলের মেয়র নির্বাচন সামনে, এই নিয়েই ধূসরের নিরন্তর খাটাখাটনি ছোটাছুটি। আজ শুক্রবার, একমাত্র সাদিফ সালাম সকলের ছুটির দিন। ধূসর এই দিনেও বাড়ি থাকে না। এর কারণ বাপ চাচাদের সামনে না পড়ার চেষ্টা। পড়লেই তাদের এক প্রশ্ন, ব্যবসা জয়েন করবে কবে? আর এত রাজনীতি করবে, আর কত রাজনীতি করবে? এবার ওসব ছাড়ো। বাক্যগুলো সব থেকে বেশি বলে আমজাদ শিকদার। রাজনীতির সঙ্গে তার যোজন দ্রুত। যেখানে বাড়ির বড় ছেলে এই নিয়ে পড়ে থাকুক, কোনোভাবেই চান না তিনি। কিন্তু ধূসর প্রতিবারের প্রশ্নগুলো এড়িয়ে যায়, না সঠিক সুরাহা দেয় আর না তর্কে। এসব বাড়ির বহু পুরনো কাসুন্দি, যার নাড়াচাড়ায় প্রতিটি সদস্য এখন বিরক্ত, হতাশ। আর তাই ধূসর খেতে বসে কর্তারা বাড়ি ছাড়লে বা বন্ধের দিন সবার খেয়ে ওঠার পর না মুখোমুখি হবে ওনাদের, না ওনাদের প্রশ্নের। পিউ হুটোপুটি করে এসে নাস্তার টেবিলে বসলো, বড় যত্ন আর আশা নিয়ে পাশের চেয়ারটা খালি রাখলো প্রিয় মানুষটার জন্য। ধূসর ভাই আসবে, বসবে এখানে। রাফিদ আফরান চেষ্টা করলো ওখানে বসতে, পিউ কিছুতেই বসতে দিল না। না মানে না। মিনা ধমকালো, পুষ্পা চোখ পাকালো, কিন্তু পিউ অটলের সিদ্ধান্ত তার। ধূসর পাশে বসে থাকার অল্প সময়ের একটু অনুভূতি তার কাছে বিরাট কিছু। এই অনুভূতি কি কাউকে বলে বোঝানো যায়? কিন্তু প্রতিবারের মতো আজকেও আহত হলো মেয়েটা। কথাবার্তা ছাড়াই সাদিপ দুম করে বসে পড়লো সেখানে। পিউ চেয়ে ও নিষেধ করতে পারেনি, কিন্তু মনে মনে ভীষণ খেপে গেল ওর উপরে। এই মানুষটাকে নিয়ে আর পারা যায় না। এতগুলো চেয়ার ফাঁকা, এখানেই বসতে হলো। পিউ কপালে ভাঁজ সমেত চুপ করে রইল। বিষয়টা চোখে পড়ল পুষ্পর। বলল, তুই কি এতক্ষণ সাদিপ ভাইয়ের জন্য চেয়ার ফাঁকা রেখেছিস? পিউ না বলতে গিয়ে ও খেয়াল করলো সাদিপ ওর দিকে চেয়ে। মুখের ওপর না শুনে যদি কষ্ট পান, তাই দুপাশে মাথা নাড়াতে চেয়ে ও মাথাটা সবেগে ওপর নিচ বলল, হ্যাঁ বুঝালো। সাদিপ মুচকি হেসে চায়ের কাপে চুমুক দিল, অথচ পিউয়ের থমথমে মুখটা দেখতেই পেল না। মিনা বেগম পরোটা থেকে প্লেট ভরে নিয়ে এলেন। সুমনা তার সামনে একটা নিয়ে ছোট ছোট করে টুকরো করেছিলেন। পাশেই চেয়ারে দুপা উঠিয়ে বসে রিক্তা, পরিবারের সর্বকনিষ্ঠ সদস্য। বয়স মাত্র 6 হলেও পাকনা মতে এগিয়ে। জবা বেগম মিনাকে বললেন, আপা তুমি এখন বসো, আমি বাকিটা সামলাই। তিনি ঘাড় নাড়ালেও বসে না, একই রকম কাজে ব্যস্ত তখনও। বাড়ির বড় বউ হওয়া কাঁধে দায়িত্বের চওড়া চাপ, এমন নয় যে কেউ চাপিয়ে দিয়েছে। মিনা বেগম যা করেন স্বেচ্ছায়, সংসারের প্রতি ভালোবাসা থেকে। কাজ ব্যতীত এক দণ্ডও বসে থাকতে পারে না তিনি। পুরো টেবিলটা একবার চোখ বুলিয়ে বললেন, এ কি ধূসর এখনো আসেনি? রান্নাঘর থেকে রুবাইদা উত্তর দিলেন, রাত করে ফিরেছে আপা, ঘুমাচ্ছে মনে হয়। মিনা পুষ্পাকে বললেন, এই যা তো, ওকে তোল গিয়ে। কত বেলা হলো, খাবে না ছেলেটা? পিও চলকিতে চাইলো, ফটাফট বলল, আপু থাক, আমি যাচ্ছি। কারো কোনো উত্তরের আগে ছুট লাগালো সে। দুরন্ত কদম দেখে সুমনা সাবধান করলো, আস্তে আস্তে যা, পড়ে যাবি তো। কে শোনে কার কথা? পিউ এক দৌড়ে ধূসরের ঘরে ঢুকলো। উত্তেজিত হস্তখানায় ধাক্কায় চাপানো দৌড়ে বাড়ি খেলো দেয়ালে এসে। এত জোরে শব্দ হলো,
পিউ ঘাবড়ে যায়, ভয়ে ভয়ে তাকালো বিছানার দিকে। না, ধূসর ঘুমাচ্ছে, ঘুম ভাঙেনি। পিউ স্বস্তি পেল, শ্বাস ফেললো মুখ ফুলিয়ে। ধূসর উপর হয়ে ঘুমাচ্ছে, নিঃশ্বাসের শব্দ জোরালো, কোমর অবধি টানা কম্বল, উদাম তার শ্যামলা পিঠ। পিউ আস্তে ধীরে এগোয়, কাছাকাছি যায়, বিছানা ঘেঁষে ফ্লোরে হাঁটু ভেঙে বসে, তারপর গালে হাত দিয়ে চেয়ে থাকে ধূসরের শক্তপোক্ত চিবুকের দিকে। ইস, কি দারুণ দেখাচ্ছে উনি। কেন সাদিপ ভাইকে সুন্দর বলে সবাই? তারা কি ওই চোখ দিয়ে কখনো ধূসর ভাইকে দেখেনি? যে মানুষটা ঘুমিয়ে আছে, এতেও যেন সৌন্দর্য কমেনি তার নিপুণতা। মনে হচ্ছে সম্মুখে পৃথিবীর সব থেকে শোভিত পুরুষটা শুয়ে। পিউ স্তন্যপূর্ণ হাত এগোলো, এলোমেলো করে দিল ধূসরের মাথার চুল, মিহি কণ্ঠে মিষ্টি করে ডাকলো, শুনছেন? উঠুন, সকাল হয়েছে তো। ধূসর নড়চড়ে উঠল, চোখ মেলল না। উপর থেকে সোজা হয়ে শুলো আবার, তন্ত্রাচ্ছন্ন শব্দে আড়াল একটু পরে। পিউ মুচকে হাসলো, অভিনিবিষ্টের ন্যায় চেয়ে থেকে বলল, আচ্ছা ধূসর ভাই, সারা জীবন আপনাকে এভাবে ঘুম থেকে তোলার দায়িত্বটা আমাকে দিতে পারেন না? আমি আমার এই নরম হাত দিয়ে প্রতিদিন ভোরে আপনার জন্য চা বানাবো, তারপর রুমে এসে আলতো করে ছুঁয়ে দেবো আপনাকে। পৃথিবীর যত রকম মধু পাওয়া যায় সব আমার কণ্ঠে মিশিয়ে রাখবো। ওগো শুনছো? তোমার চা এনেছি, উঠো না। জমে জুবুথুবু ধূসরের জবাব এলো না। এত গভীর ঘুম দেখেনি। পিউয়ের মাথায় দুষ্টুমি ভর খেলো, ঠোঁট টিপে একটু এগিয়ে বসলো সে, তর্জনী আঙ্গুল তুলে ধূসরের কপালে ছোঁয়ালো, নাক ছুঁয়ে ছুঁয়ে টেনে নামানোর মধ্যেই আচমকা আঙ্গুলটা খপ করে চেপে ধরলো। পিউ আটকে উঠল, চমকে যায়। ধূসর চোখ মেলল সে, দুর্লভ্য চাউনি এদিকেই। পিউ ঢোক গিলল, বিড়বিড় করে বলল, পিউ রে, এবার তুই গেলি। তো আজকের গল্পটি এই পর্যন্ত। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন এবং প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।